রাজধানীতে সক্রিয় শতাধিক ছিনতাইকারী চক্র ধরা পড়লেও জামিনে বেরিয়ে জড়িয়ে পড়ছে অপরাধে। নতুন সদস্য যুক্ত হয় নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ বলছে পুলিশ। আগস্টের মাঝামাঝি ঘোষণা হতে পারে স্থানীয় নির্বাচনের তফসিল। দলীয় প্রতীক না থাকায় প্রার্থী হতে পারবেন যে কেউ। আচরণবিধিতে আসছে বেশ কিছু পরিবর্তন। এবং ইরানের প্রয়াত শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির দাফনের আনুষ্ঠানিকতা শুরু কাল। অংশ নিচ্ছে বাংলাদেশ সহ অন্তত ৩০টি দেশের প্রতিনিধি। নতুন হামলার শঙ্কা বিশেষজ্ঞদের। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরাত্রি। রাজধানীতে দিন আর রাতের ব্যবধান যেন আর নেই। সুযোগ পেলেই পথচারী, যাত্রী কিংবা ব্যবসায়ীদের টার্গেট করছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। মুহূর্তেই কেড়ে নিচ্ছে টাকা, মোবাইল, মূল্যবান সামগ্রী। অনেক ক্ষেত্রে হামলারও শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অনেক সদস্য গ্রেপ্তার হলেও থামছে না তাদের তৎপরতা। কিভাবে পরিচালিত হচ্ছে এই চক্র, সে প্রশ্নের উত্তর সবাই জানলেও থামানো যাচ্ছে না ছিনতাইকারী চক্রের সদস্যদের। রিপন হাসানকে সাথে নিয়ে আরিফ হোসেনের প্রতিবেদন। মোবাইল নিয়ে গেছে, হাত পা কাটে ফেলাইছে, বিভিন্ন রকম ক্ষত বিক্ষত করে মোবাইলটা গাপ্পায় নিয়ে চলে যায়। আমি যদি পড়ি তা আমার তো ভাই তুই যাবে সময় আমি তো কই নাকি। এই ঢাকা উদ্যানে অনেক জায়গায় চিন্তা হয়, ওই মেন রাস্তায় পড়ে হয়, এদিকে হয়। রাত গভীর হোক কিংবা ভোরের আলো, নির্জন সড়ক, গলি কিংবা গণপরিবহনের আশপাশে ওত পেতে থাকে ছিনতাইকারী চক্র। সুযোগ বুঝেই কয়েক সেকেন্ডের মধ্যে হামলা চালিয়ে টাকা, মোবাইল, মোটরসাইকেল বা অন্যান্য মূল্যবান জিনিস ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। নতুন জায়গা দেখা গেছে এলাকায় চল হঠাৎ কেউ আইছে, ওরা অগো টার্গেট আছে, দেখলে ওরা ওই আটকে বাস ধরে ৩-৪ জন মিলে মোবাইল নিয়ে যাবো। মোবাইল নিছে, মোবাইল নিয়ে ছেলে মেয়েরা আটকে আছে, সব নিছে। ওর গার্জেন দিয়ে ফোন দিছে, টাকা ৫০,০০০। ভুক্তভোগীদের অভিযোগ, অনেক ক্ষেত্রেই ছুরি বা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করা হয়। কেউ বাধা দিতে গেলে শারীরিক হামলার ঘটনাও ঘটে। এতে শুধু আর্থিক ক্ষতি নয়, নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষ। ছিনতাইকারীরা যখন হচ্ছে এখানে ওঠার পরে অ্যাভেলেবেল ছিনতাই করে ওই পার চলে যায়, চলে গেলে মনে হয় যে কেউ কিছু করতে পারে না, ধরতে পারে না। এই বিভিন্ন দুই আমার দোকান করি, রাতে ৮টার মধ্যে বন্ধ করে চলে যাই। প্রায় সময় ছিনতাই হয় দেখি। এই যে তুরাগ নদী, এই তুরাগ নদীর পাশের যে ওয়াকওয়ে রয়েছে মোহাম্মদপুরের, এগুলোই ছিনতাইকারীদের অভয়াশ্রম। রাত হলে এখানে যে কেউ হাঁটার সময় হতে পারেন ছিনতাই, আর ছিনতাই করে এখান থেকে সহজেই পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। কারণ শুধু নদীটা পার হলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে তারা। মোহাম্মদপুরের এরিয়াটার ভিতরে একটু ভয় লাগে, একা একা আসতে ভয় লাগে। আমি 3টা মহিলা লয়ে যাইতে লইছি, পিছে ব্যাগ ঝোলানি আসিল, ব্যাগ ঝোলানিতে আপনার খাবাতে ব্যাগ হুন্ডা ছিনতাই করে লয়ে গেছে। বাড়িতে যাওয়ান তো আমরা 5 গুয়া খাইছি, আমি খাইনি। টাকা 70,000 নিয়ে গেছেন, শরৎ হাসপাতাল ভর্তি। নাগরিকদের অভিযোগ ও বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, রাজধানীতে শতাধিক স্থানে সক্রিয় রয়েছে ছিনতাইকারী চক্র। তবে মোহাম্মদপুর, গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন এলাকা, সায়দাবাদ বাস টার্মিনাল এলাকা, যাত্রাবাড়ির কিছু নির্জন সড়ক, কমলাপুর রেল স্টেশন সংলগ্ন এলাকা, মহাখালী বাস টার্মিনাল ও আশপাশে, ফার্মগেটের কিছু ফুট ওভার ব্রিজ ও ব্যস্ত সড়ক, গুলিস্তান ও আশপাশের জনবহুল এলাকা, উত্তরার জনবহুল এলাকায় গড়ে উঠেছে ছিনতাইকারীদের এই চক্র। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, নিয়মিত অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে, উদ্ধার করা হচ্ছে ছিনতাই হওয়া বিভিন্ন সামগ্রীও। তবে গ্রেফতারের পর কয়েকদিনের মধ্যেই জামিন পেয়ে যাচ্ছেন তারা। এছাড়া নতুন সদস্য যুক্ত হওয়ায় কিছু এলাকায় এই অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা এখনও চ্যালেঞ্জ। প্রতিনিয়ত প্রচুর এরকম ছিনতাইকারী ধরতেছে, আবার চালানো হচ্ছে, এরা আবার কিছুদিন পরে বাহির হয়ে আসতেছে।
বাইরে হয়ে আসে, আবার তারা একই কাজ করতেছে। আমাদের আনএমপ্লয়মেন্ট একটা ইস্যু, আমাদের মনে করেন যে ছেলেদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা, এইটা একটা ইস্যু। নিরাপত্তা বিশ্লেষকদের মতে সিসিটিভির আওতা বাড়ানো, ঝুঁকিপূর্ণ এলাকায় টহল জোরদার, দ্রুত বিচার এবং জনসচেতনতা এসব উদ্যোগ একসঙ্গে বাস্তবায়ন করা গেলে ছিনতাইয়ের ঘটনা কমিয়ে আনা সম্ভব। মাঠের বাস্তবতা যদি এফআইআরে পরিপূর্ণভাবে লিখত, আদালতের এত দ্রুত জামিন দেওয়ার কথা না। কারণ মামলার বিবরণটা এমনভাবে লেখা হয় অধিকাংশ মামলায় বা ঘটনায় যে যাতে সে দ্রুত জামিন পেয়ে যায়। এখন এই দ্রুত জামিন পাওয়া মামলার বিবরণ বা এফআইআরটা জামিন পাওয়ার উপযোগী করে লেখা, এই পুরো প্রক্রিয়ার সাথে একটা সিন্ডিকেট কাজ করছে। শুধু অভিযান নয়, অপরাধের কারণ চিহ্নিত করে দীর্ঘমেয়াদী প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নাগরিকদের সতর্ক থাকতে হবে। আরিফ হোসেন, এখন, ঢাকা। অবশেষে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগস্টের মাঝামাঝি সময় ঘোষণা হতে যাচ্ছে তফসিল। নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় আচরণবিধিতে আসতে যাচ্ছে বেশ কিছু পরিবর্তন। নির্বাচন কমিশন সচিব জানান, দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজনে কমিশন শতভাগ নিরপেক্ষ থাকতে চায়। ভোটে সহিংসতা এড়াতে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ইসি। নির্বাচন বিশ্লেষক জেসমিন টুলি মনে করেন, ভোটে সহিংসতা এড়াতে আচরণবিধির বিষয়ে ইসিকে কঠোর হতে হবে। পাশাপাশি সরকারের সহযোগিতা বেশি প্রয়োজন। মিয়া আমিরুলের প্রতিবেদন। দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ৪,৫০০-এর বেশি ইউনিয়ন পরিষদ, সরকারের এই প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রামের প্রত্যন্ত অঞ্চল অবধি নাগরিক সেবা পৌঁছানোর কথা থাকলেও বর্তমানে বেশিরভাগেরই নাজুক অবস্থা। নির্বাচিত প্রতিনিধি না থাকায় সময়মতো মিলছে না নাগরিক সনদ, বয়স্ক ও বিধবা ভাতাও। একই সাথে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সরকারি বেসরকারি বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। একই অবস্থা স্থানীয় সরকার পর্যায়ের অন্যান্য প্রতিষ্ঠানেরও। কিছু কিছু ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন প্রশাসকের মাধ্যমে কার্যক্রম চলমান থাকলেও তা পর্যাপ্ত নয়। এমন অবস্থায় বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরুর পরিকল্পনা করা হচ্ছে। শুরুতে দেশের উত্তর পূর্বাঞ্চলে ভোট অনুষ্ঠিত হবে। সরকারের গ্রিন সিগন্যালের পর পুরোদমে প্রস্তুতি নিচ্ছে ইসি। এবার স্থানীয় সরকার পর্যায়ে দলীয় প্রতীক থাকছে না। নির্বাচনী আচরণ বিধিতে বেশ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে। ৩১ জুলাইয়ের মধ্যে ভোটকেন্দ্র চূড়ান্তের ভাবনা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা। ৩১ জুলাই পর্যন্ত যারা ভোটার হবেন তারা ভোট দিতে পারবেন। দ্রুত কাজগুলো আগানো, কেন যে কাজটা শুরু হলে তখন দেখা যায় যে গতিটা পাওয়া যায়। ভোটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অংশ নেওয়ার প্রশ্নে সচিব জানান, এবার দলীয় প্রতীক না থাকায় প্রার্থিতা শর্ত পূরণ করলে যে কেউ প্রার্থী হতে পারবেন। নির্বাচন কমিশনের কাজটা হচ্ছে যে ভোটটাকে করে দেওয়া, ভোট ব্যবস্থাপনার সাথে জড়িত আমরা করব। এখন কে প্রার্থী হচ্ছেন, তিনি যিনি প্রার্থিতার শর্ত পূরণ করেন, দ্যাটস অল। আমরা খারাপ অভিজ্ঞতাটা আমাকে কষ্ট দেয়, আমি কষ্টদায়ক জিনিসটাকে কেন মনে রাখবো? দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজনে কমিশনের নিরপেক্ষতা এবং ভোটের সহিংসতা এড়াতে ইসি কতটুকু সচেতন, এমন প্রশ্নে অনেকটা কৌশলী জবাব কমিশন সচিবের। আমাদের অবস্থানটা আমি বলেছি যে আমাদের প্রস্তুতিটা, এই প্রশ্নের উত্তরটা আপনার সময়ে পাবেন। আমার অনুমান সেটা হচ্ছে যে আমরা প্রভাবমুক্ত, এটা আমি একটু আগেই বলেছি। আপনি ভোটে অংশগ্রহণ করবেন, ভোট দিবেন, হাসি মুখে বাড়ি ফিরে যাবেন। নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও রাজনৈতিক প্রভাবের সংখ্যা কম নয়। তাই সহিংসতা এড়াতে আচরণবিধির বিষয়ে ইসিকে কঠোর হওয়ার আহ্বান এই বিশ্লেষকের। স্থানীয় সরকার নির্বাচনে একদম মূল জায়গাটা ঠিক ওই রুট লেভেলের ওই মাঠের অবস্থানের উপর ডিপেন্ড করে কিন্তু। আর কেন্দ্রীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনের কোনো রকম সংস্থা সরকার কোনোদিনে তা চাইবে না, কারণ এটা সরকারের ইমেজের ব্যাপার আছে। মিয়া আমিরুল, এখন, ঢাকা। 2009 সাল থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত সশস্ত্র বাহিনীতে যেসব কর্মকর্তা চাকরিতে বঞ্চনা ও প্রতিহিংসার শিকার হয়েছেন তাদের আবেদন পর্যালোচনার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ভুক্তভোগী সাবেক সেনা কর্মকর্তারা। ভবিষ্যতে সামরিক বাহিনীর উপর রাজনৈতিক হস্তক্ষেপ না করার আহ্বান জানান তারা। একই সাথে সামরিক বাহিনীর বিচার করার আইন পরিবর্তন করারও আহ্বান তাদের। বাকিটা জানাচ্ছেন আরিফ হোসেন। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ফেসিবাদী আচরণের বহিঃপ্রকাশ ঘটে বিডিআর বিদ্রোহের মধ্য দিয়ে। সে সময় 57 জন সেনা কর্মকর্তার নিহতের ঘটনায় শেখ হাসিনার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে কয়েকজন কর্মকর্তা। ফলাফল বাধ্যতামূলক অবসর।
এরপর ক্ষমতা পাকাপোক্ত করতে শুরু হয় সামরিক বাহিনীকে দিয়ে দলীয়করণের কাজ। মতের বাইরে গেলেই আয়নাঘর, বাধ্যতামূলক অবসর, চাকরিচ্যুতির মতো ঘটনা হয়ে ওঠে নিত্যদিনের। একে একে নাম যুক্ত হতে থাকে মতের বিরোধী কর্মকর্তাদের। আওয়ামী লীগ সরকারের 15 বছরের শাসনামলে বাধ্যতামূলক অবসর ও চাকরিচ্যুতির ঘটনা 3 বাহিনীতে দাঁড়ায় 150 জনে। তাদের মধ্যে সেনাবাহিনীর 115 জন, নৌবাহিনীর 21 জন, বিমান বাহিনীর 14 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় আওয়ামী লীগ সরকার। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করে শেখ হাসিনা। ক্ষমতার মসনদ হারায় আওয়ামী লীগ। এরপরই উঠে আসে আয়নাঘর ও সামরিক কর্মকর্তাদের সাথে অন্যায়ের নানা চিত্র। গঠন করা হয় তদন্ত কমিটি। তদন্ত কমিটির দেয়া রিপোর্ট অনুসারে 1 জুলাই প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা হয় প্রজ্ঞাপন। জানানো হয় 2009 সাল থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত সময়ে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যেসব কর্মকর্তা চাকরিতে বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার হয়েছেন বলে আবেদন করেছেন, তাদের আবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া। সরকারি আদেশ অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগ্যতা ও প্রাপ্যতার ভিত্তিতে স্বাভাবিক অবসরে, ভূতাপেক্ষ পদোন্নতি সহ স্বাভাবিক অবসর, অকালীন বা বাধ্যতামূলক অবসর কিংবা পদোন্নতি প্রদান করা হবে। পাশাপাশি বিধি অনুযায়ী তাদের বকেয়া বেতন, ভাতা, অন্যান্য আর্থিক সুবিধা এবং প্রযোজ্য ক্ষেত্রে বিশেষ আর্থিক প্রণোদনাও দেয়া হবে। সরকারি গেজেট প্রকাশকে ইতিবাচকভাবেই দেখছেন সাবেক সেনা কর্মকর্তারা। পদবঞ্চিত সামরিক কর্মকর্তাদের সরকারি মূল্যায়নে স্বাগত তাদের। ভবিষ্যতে সামরিক বাহিনীর উপর রাজনৈতিক হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়ে তারা বলেন, শুধু সামরিক কর্মকর্তা নয়, 3 বাহিনীতে অন্য যারা অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছেন তাদের অপরাধ আছে কি না খতিয়ে দেখার আহ্বান তাদের। আমরা কিন্তু বেসামরিক অফিসার যারা বিসিএস তাদের মতন না। আমরা 2টা বছর 2.5 বছর এই একটা পরিবেশেই থাকি। আমাদের বন্ডেজটা খুব ভালো ছিল, কিন্তু আমরা এই বন্ডেজটা কাজে লাগাতে পারিনি, সেটা ভেঙে দিয়েছে আওয়ামী লীগ। বিডিআর মেসাকার আমরা চেয়ে দেখছি আমার ভাইরা মারা যাচ্ছে, কিছু করি নাই। এই সেনাবাহিনী আমরা চাই না। আমরা সেনাবাহিনী চাই যে অপরাধের দণ্ড হবে, বাট এটা যেন অন্যায়ভাবে হ্যান্ডেলিং না করা, রাজনীতিভাবে হ্যান্ডেল না করা হয়। পরে মেজর জেনারেল হিসেবে অবসরে যাওয়া আবদুল্লাহ হিল আমান আজমি বলেন, সামরিক বাহিনীর বিচার করার আইন পরিবর্তন করতে হবে। এতে শাস্তির মুখোমুখি হওয়া সামরিক কর্মকর্তারা আদালতে আপিল করতে পারবে। এছাড়া সংবিধান বাতিল করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখার পক্ষে তিনি। সশস্ত্র বাহিনীর কারো প্রতি যদি অবিচার করা হয় তাহলে সে আদালতে রাষ্ট্র নিতে পারবে। 2 নম্বর হলো বিচার বিভাগকে, সরকার তো 3টা অঙ্গন, বিচার বিভাগ তো স্বাধীন থাকার কথা। আমাদের বিচার বিভাগ তো ফরমাইশি রায় দেয়, দুঃখজনক। এই বিচারকরা আল্লাহর কাছে কি জবাব দিয়ে আমি জানি না। তো বিচার বিভাগটাকে স্বাধীন করে দিতে হবে। 3 নম্বর হলো, আমি এই ফর্ম অফ গভর্নমেন্টটাই আমার কাছে মনে হয় যেন আমাদের বর্তমান যে ফর্ম অফ গভর্নমেন্ট আছে এইটা প্রধানমন্ত্রীকে স্বৈরাচার বানানোতে সাহায্য করে, কারণ প্রেসিডেন্টের কোনো ক্ষমতা নাই। রাজনৈতিক দলগুলোকে ব্যক্তি ও দলীয় স্বার্থের বাইরে গিয়ে পেশাদারিত্ব দেখানোর আহ্বান অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তার। আরিফ হোসেন, এখন, ঢাকা। কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথবি ইউনিয়নের সীমান্তবর্তী গোলাবাড়ি থেকে টিক্কার চর পর্যন্ত প্রায় 5 কিলোমিটার সড়কে স্থাপিত 3 শতাধিক সোলার লাইট চুরির অভিযোগ উঠেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন লক্ষাধিক মানুষ। ভুক্তভোগীদের দাবি, দ্রুত চুরি হওয়া লাইট উদ্ধার ও পুনঃস্থাপনের পাশাপাশি কঠোর নজরদারি নিশ্চিত করা হোক। মাসুদ আলমের প্রতিবেদন, আর ক্যামেরায় ছিলেন ফোরকান হোসেন। 2023 সালে উপজেলা পরিষদের অর্থায়নে প্রায় 1 কোটি টাকা ব্যয়ে গোমতী নদীর বেড়িবাঁধ সড়কে বসানো হয় 5 শতাধিক সোলার লাইট। লক্ষ্য ছিল শহরের সঙ্গে গোমতীর উত্তর পাড়ের পাঁচথবি ও আমরাতলী ইউনিয়নের মানুষের রাতের যাতায়াত সহজ ও নিরাপদ করা। দাঁড়িয়ে থাকা এই খুঁটিগুলোতেই ছিল সারি সারি সোলার লাইট। দুর্বৃত্তরা খুলে নেওয়ার ফলে এখন প্রায় 80% খুঁটিতে নেই লাইট, কোথাও খুঁটিও উধাও। তাই বাসিন্দারা বলছেন, সন্ধ্যা নামতেই অন্ধকারে এই সড়কে সক্রিয় হয়ে ওঠে চোর, ছিনতাকারী ও মাদক চোরাকারবারীরা। অনিরাপদ হয়ে ওঠে সাধারণ মানুষের চলাচল। এক সময় সন্ধ্যার পর গোমতীর 2 পাড়ে পরিবার নিয়ে ঘুরতে আসতেন মানুষ। টিক্কাচর ব্রিজ সরগরম থাকত দর্শনার্থীর ভিড়ে, কিন্তু এখন অন্ধকারে কমে গেছে মানুষের চলাচল, বেড়েছে মাদকসেবী ও অপরাধীর দৌরাত্ম্য। জানা যায়, এখান থেকে ধাপে ধাপে চুরি হয় প্রায় 3 শতাধিক সোলার লাইট।
স্থানীয়দের অভিযোগ, অপরাধীদের নিরাপদ বিচরণ ক্ষেত্র তৈরি করতেই পরিকল্পিতভাবে সোলার লাইট চুরি করা হয়েছে। জনপ্রতিনিধিদের দাবি, এর পেছনে মাদক ব্যবসায়ী ও ভ্রাম্যমাণ মাদক সেবীদের একটি চক্র সক্রিয়। সোলার লাইটটি আস্তে আস্তে নিতে আমার কাছে নাই, একটাও নাই, যেটার মাধ্যমে বাতিটা জ্বলে, এই বাতিটা ভেঙে নিয়ে যায়। কারেন্ট তার চুরি করে, তারা কিভাবে চুরি করে একমাত্র তারা জানে। তারা আমরা খুব টোয়াইতে আছে কিন্তু ফাইন এটা প্রতিরোধ করতে গেলে আমরা সামাজিকভাবে তো সচেতন হইতে হবে। বর্তমান পরিস্থিতিতে যে এমন অবস্থা হয়ে গেছে দাঁড়াইছে, সোলার লাইটগুলো না থাকার কারণে মানুষ ভয়ের কারণে রাতে 7টার পর মনে করে বের হয় না, চলাফেরা করতে বের হয় না, চলাফেরা করতে ভয় পায়। ছিনতাইকারী আর নেশা যারা করে সেবনকারী তারা কাউকে চিনে না। চুরি হওয়া সোলার লাইট উদ্ধার ও দ্রুত নতুন করে আলোর ব্যবস্থা করার দাবি এলাকাবাসীর। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। ভারত সীমান্ত ঘেঁষা গোলাবাড়ির এই সড়ক মাদক চোরাকারবারীদের ট্রানজিট রোড। দ্রুত ব্যবস্থা না নিলে জননিরাপত্তা ও জনদুর্ভোগ দুটোই বাড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। মাসুদ আলম, এখন, কুমিল্লা। দেশের সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয় পাবনা জেলায়। এবছর পেঁয়াজের বাম্পার ফলন হলেও হঠাৎ পেঁয়াজের দাম কমে যাওয়ায় লোকসানে কৃষক। এ নিয়ে আরও জানাতে পাবনার হাজিরহাট থেকে যুক্ত হচ্ছেন মাসুদ রানা। মাসুদ, হঠাৎ করেই পেঁয়াজের দাম কমে যাওয়ার কারণ কি, আর চাষিরা কেমন দরে পেঁয়াজ বিক্রি করছে জানাবেন। রাত্রি আসলে আমি এখন দাঁড়িয়ে আছি পাবনার হাজিরহাটে। আসলে আমরা দেখেছি যে এই হাটটি আসলে খুব সকাল থেকে শুরু হয় এবং চলে 9টা থেকে 10টা পর্যন্ত। আসলে আমরা আজকে হাটে দেখেছি যে আজকের পেঁয়াজ বিক্রয় হচ্ছে 800 টাকা থেকে 900 টাকা এবং 1000 টাকা যেটি ভালো মানের পেঁয়াজ সেটি। আমরা সাধারণ কৃষকদের সাথে কথা বলেছি, তাদের যে উৎপাদন খরচ হয়েছে সেটি তারা পাচ্ছেন না। আমরা সাধারণ ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে আপনার পেঁয়াজের গুণগত মান এবং ভালো হয়, কিন্তু আপনার পেঁয়াজের চাহিদা সারা বছর থেকেই যায়। আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি, এবার পাবনায় পেঁয়াজ উৎপাদন হয়েছে 54,000 হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 9,55,000 মেট্রিক টন। আসলে এই উৎপাদনের খরচ বেড়ে যাওয়ায় কিন্তু কৃষকদের বড় ধরনের লোকসান হচ্ছে। আসলে এখন সাধারণ কৃষকরা আসলে খেতে খামারে পাট পরিচর্যায় ব্যস্ত। এই সময়টা কিন্তু সাধারণ কৃষকদের যে বড় ধরনের একটি অর্থ যোগান দেয় এই পেঁয়াজ, তারা হাটে নিয়ে আসেন এবং এই পেঁয়াজ বিক্রি করে যে সকল কার্যক্রম রয়েছে তারা কিন্তু সেই সকল কার্যক্রম তারা করে থাকে। আমরা সাধারণ যে সকল কৃষকদের সাথে কথা বলেছি, তাদের প্রতি মণ পেঁয়াজ উৎপাদন করতে খরচ হয়েছে প্রায় 1400 থেকে 1500 টাকা এবং তাদের আজকের বাজার তারা সর্বোচ্চ 1000 টাকায় তারা বিক্রি করছেন। আসলে আমরা দেখেছি যে তাদের এই বড় ধরনের 400 থেকে 500 টাকা যে লোকসান হচ্ছে, এই লোকসানের বোঝা কিন্তু তারা আসলে বইতে হবে। আমরা দেখেছি যে বাজারের ঊর্ধ্বগতিতে যে সকল সার, বীজ এবং লেবারের যে খরচ সেটি কিন্তু তারা এই পেঁয়াজ থেকে পাচ্ছেন না। আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এবার পেঁয়াজ আসলে পর্যাপ্ত পরিমাণ হওয়াতে কিন্তু পেঁয়াজের দাম কিন্তু কৃষক পাচ্ছে না। আমরা তাদের সাথে আরো কথা বলছি যে সেই মুহূর্তে সরকার যদি এই সকল কৃষকদের সাথে সমন্বয় করে যদি কোনো একটি খরচের যে খরচ হয়েছে সেই খরচকে তোলার জন্য যে যদি একটি দিন নির্ধারিত দাম যদি করে দেয়, তাহলে হয়তো কৃষক লাভবান হবে এবং আগামী বছরে পেঁয়াজ চাষে উৎসাহিত হবে। রাত্রি পাবনা থেকে এই ছিল। পাবনার হাজিরহাট থেকে যুক্ত ছিলেন মাসুদ রানা, জানাচ্ছিলেন পেঁয়াজ বাজারের খবর। এদিকে শরীয়তপুরের জাজিরায় পদ্মার ডানতের রক্ষা প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখন অর্ধেকের বেশি কাজ বাকি। বর্ষায় পানি বৃদ্ধি পাওয়ায় এরই মধ্যে ভাঙন দেখা দিয়েছে প্রকল্প এলাকায়। ঠিকাদারের অবহেলায় গেল বছর বর্ষায় ক্ষতি হয়েছে 38 কোটি টাকার জিও ব্যাগ। ভাঙনের শিকার হয়েছে অন্তত 5 শতাধিক পরিবার। ঠিকাদারের ঢিলে তালের কাজে আতঙ্কিত পদ্মা তীরবর্তী মানুষ। কাজী মনিরুজ্জামানের প্রতিবেদন আর ছবি তুলেছেন সজীব খান।
দরজায় কড়া নাড়ছে ভাঙন, এরই মধ্যে পদ্মায় বিলীন গাছপালা সহ স্থাপনা। এবার বসবাসের টিনের ছাপড়া ঘরটিও ভাঙন হুমকিতে। রাতের ঘুম কেড়ে নিয়েছে আগ্রাসী পদ্মা। তাই দিনের আলো ফুটতেই নদী পাড়ে এসে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে অনিশ্চিত ভবিষ্যতের কথা ভাবেন জাজিরার মোহন ফকিরকান্দি গ্রামের হামিদা বেগম। জমি যা আসলো তা তো পানির মধ্যে গেছে, একটা ঘর গেছে গা, এখন আপাতত একটু ছাপড়া দিয়ে কোনোরকম থাকতাছি। জাজিরার মোহন ফকিরকান্দি ও পৈলান মোল্লাকান্দি এলাকার শত শত পরিবার এখন ভাঙন আতঙ্কে। মামলা জটিলতায় প্রকল্পের ৮ নং প্যাকেজের এলাকার কাজ এখন পুরোপুরি বন্ধ। এরই মধ্যে পদ্মায় বেড়েছে পানি। আমাকে জায়গাটা খালি থেকে এখন পানি বাড়ছে, এখন খালি দিনের দিন রাত পহেলি ভাঙতেছে। যদি এরা কাজ করতো ঠিক মতো তাহলে আমার বাড়িটি ভাঙতো না। এখন এই কাজের বিলম্বে তো আমাকে জায়গাটা ভাঙতেছে। বাকি আরও ৩৮টি প্যাকেজের কাজে ধীরগতি। এ কারণেই গেল বছর ১৫টি প্যাকেজে বড় ধরনের ক্ষতি দেখেছেন জাজিরার নদী তীরের বাসিন্দারা। সহায় সম্বল হারিয়েছেন অন্তত ৫ শতাধিক পরিবার। বানায় থুয়া দিছে কিছু, অল্প কিছু সামান্য, এগুলো ফালাইতেছে না, বস্তুও ফালাইতেছে না, আর কাজ সুন্দর মতো করতেছে না। কাজ আমরা চালু চাই এবং চালু আমার কাজটা করেন। বলক দেয়, ওই বলকে এই জিও ব্যাগটারে কাভার দিতে পারবে, এই জিও ব্যাগটার প্রতি একটা আস্থা থাকবে, এই জিও ব্যাগটা নামবে না। এই জন্য অতি বিলম্বে যেন পানি উন্নয়ন বোর্ড এই বলক ডাম্পিংয়ের জন্য অনুমতি দেয়। কাজের অগ্রগতি সম্পর্কে অ্যাকোরেট প্রপার্টিজ লিমিটেড নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধির সাথে কথা বলতে চাইলে বক্তব্য না দিয়ে এড়িয়ে যান তিনি। এখানে আমাদের কোনো অনিয়ম নাই, এখানে অনিয়ম তো পাবেনই না। না, আমাদের যেহেতু কোম্পানির একটু নিষেধ আছে। ঠিকাদারদের কাজ নিয়ে সন্তুষ্ট নয় পানি উন্নয়ন বোর্ডও। চিঠি চালাচালি করেও আসছে না সুফল। বর্ষার তীব্রতা বাড়ার আগেই প্রয়োজনীয় জিও ব্যাগ ফেলে ঝুঁকি মোকাবেলায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। স্বাস্থ্যমূলক ব্যবস্থা অবস্থা আবার 8টা যখন বাতিল করছে, বাকি এগুলো বাতিল করা যায়। এই মুহূর্তে বাতিল করাটা সম্ভব হচ্ছে না, কারণ বাতিল করলে পুরা বর্ষাটা অরক্ষিত থেকে যাবে। 10.5 কিলোমিটারের বেশি দীর্ঘ জাজিরার পদ্মা নদীর ডান তীর রক্ষা প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 1130 কোটি টাকা। জাজিরার পদ্মা তীরের এই এলাকা গত বছর ভয়াবহ ভাঙনে প্রায় 2 কিলোমিটার এলাকা বিলীন হয়ে যায়। এরপর প্রকল্পের নকশায় আনা হয় পরিবর্তন, ব্যয়ও বৃদ্ধি পায় প্রায় 64 কোটি টাকা। তবে বর্ষার শুরুতে ক্ষতিগ্রস্ত এই অংশে দৃশ্যমান কাজ না থাকায় ভাঙন আতঙ্কে দিন পার করছেন নদী পাড়ের হাজারো মানুষ। কাজী মনিরুজ্জামান, এখন, জাজিরা, শরীয়তপুর। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে হবিগঞ্জ শিকরাম সুজাতপুর সড়ক। প্রায় 16 কিলোমিটার সড়কটির বিভিন্ন অংশে তৈরি হয়েছে খানাখন্দ। এতে যাত্রীদের চলাচলে সীমাহীন দুর্ভোগের পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা, নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। তবে এলজিইডি বলছে এরই মধ্যে সড়কের একাংশের সংস্কার কাজ শুরু হয়েছে, বাকি অংশের কাজও দ্রুত শুরু হবে। কাজল সরকারের প্রতিবেদন। হবিগঞ্জ ইকরাম সুজাতপুর সড়ক প্রায় 16 কিলোমিটার দীর্ঘ এই সড়কটি বিস্তীর্ণ দক্ষিণ বানিয়াচংয়ের লক্ষাধিক মানুষের জেলা শহর সহ সারা দেশের সঙ্গে যোগাযোগের একমাত্র স্থলপথ। বিভিন্ন স্থানে উঠে গেছে পিচ, ভেঙে পড়েছে সড়কের রেজিং। বর্ষায় এসব গর্তে জমে কাদা পানি, ফলে দুর্ভোগ আরো কয়েক গুণ বেড়ে যায়। একজন রুগী যদি অসুস্থ করবার লাগে যেমন লাগে, তার নিতে নিতে আরো অসুস্থ হয়ে যায়। সন্ধ্যা করে আমরা আইতে মনে এই 25 টাকা মনে সময় ঘরে 100 টাকা দেওয়ান লাগে। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, অফিস আছে, আমরা ইউনিয়ন অফিস আছে, অফিসও আইতে লোক অ্যাক্সিডেন্ট হয়। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন সড়কের বড় বড় গর্তে পড়ে প্রায় ছোট যানবাহনগুলো উল্টে যাচ্ছে। এতে যেমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, তেমনি নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে এরই মধ্যে মানববন্ধন, পদযাত্রা সহ নানা কর্মসূচি পালন হলেও দূর হয়নি দুর্ভোগ। গাড়ির অবস্থা আপনারা দেখলে বুঝতে পারবেন যে রাস্তার কি অবস্থা। বৃষ্টির সময় তো চলা হয়ে যায় না রাস্তা দিয়ে, রাস্তার অবস্থা একবারই খারাপ। এই রাস্তায় গাড়ি চালানোর দিয়ে না চালানো অনেক শান্তি আসলাম, জীবন নষ্ট এই রাস্তায় গাড়ি চালায় আর সহ্য নাই। এলাকার যেসব প্রতিনিধি আছে তাদের চোখে এইসব সমস্যা কোনোদিনও পড়ে নাই আর পড়বেও না, কারণ তারা সবাই আছে টাকা কামানোর।
তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে 1,65,00,000 টাকা ব্যয়ে 4 কিলোমিটার সড়কের সংস্কার কাজ ইতিমধ্যে শুরু হলেও বৃষ্টির কারণে সাময়িকভাবে কাজ বন্ধ রয়েছে। তবে দ্রুত বাকি অংশের টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন করা হবে। হবিগঞ্জ একরাম রাস্তাটি 25-26 অর্থ বছরে জিও মেইনটেন্যান্সের আওতায় মেইনটেন্যান্স কার্যক্রম চলমান আছে। উক্ত রাস্তাটি কার্পেটিং এর কাজ শুরু হয়েছিল, ঠিকাদার কর্তৃক কার্পেটিং এর কাজ শুরু হয়েছিল, কিন্তু বৃষ্টিপাতের কারণে কাজটি বর্তমানে বন্ধ রয়েছে। কারণ বৃষ্টিপাতের সময় কার্পেটিং কাজ করা সম্ভব হয় না। যখন বৃষ্টিপাত বন্ধ হয়ে গেলে সামনের ঠিকাদার কাজটি পুরোদমে শুরু করবে এবং রাস্তা স্পেশাল সকল কাজ সম্পন্ন করা হবে। বানিয়াচংয়ের মকরমপুর, সুজাতপুর, মন্দরি, মুরাদপুর, পৈলারকান্দি ইউনিয়ন ছাড়াও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার হাজারো মানুষ প্রতিদিন এই সড়কটি ব্যবহার করেন। তাই দ্রুত পুরো এই সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। কাজল সরকার, এখন হবিগঞ্জ। নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন জোগাড় করতেন স্কুলের প্রধান শিক্ষক। বান্দরবানের দুর্গম থানচির সেই 3 প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেয় উচ্ছ্বসিত স্কুলটির শিক্ষক শিক্ষার্থী। পাহাড়ের পিছিয়ে পড়া বাসিন্দাদের শিক্ষা বিস্তারে সরকারের এমন সিদ্ধান্তে খুশি অভিভাবক ও এলাকাবাসী। বাকিটা জানাচ্ছেন রিজভী রাহাত। বান্দরবান থানচি সদর থেকে ইঞ্জিন চালিত নৌকা করে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা নৌপথে পাড়ি দিয়ে যেতে হয় তিন্দু এলাকায়। আর নৌকা দিয়ে সাঙ্গু নদীতে যাত্রী পার করছে তিন্দু স্কুলের প্রধান শিক্ষক বামং থিয়াং মিংলেন। শিক্ষকদের বেতন জোগাড় করতে ছুটির দিনে নৌকা চালান তিনি। 2020 সালে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু ইউনিয়নে পিছিয়ে পড়া শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে প্রতিষ্ঠিত হয় তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি। তবে অধিকাংশ দরিদ্র পরিবার ও স্বল্প শিক্ষার্থীর কারণে স্কুলের শিক্ষকদের বেতন জোগাড় করা কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই শিক্ষকদের বেতন জোগাড় করতে উপজেলা প্রশাসনের দেয়া ইঞ্জিন চালিত নৌকা নিয়ে নিজেই শুরু করে যাত্রী পরিবহন। আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা হচ্ছে এরকম যে আমরা নিয়মিত বেতন পাবো, প্লাস আমরা শিক্ষক ডরমেটরি এবং ছাত্রছাত্রীদের জন্য ছাত্রাবাস, কারণ এখানে দুর্গম এবং যাতায়াতের খুবই সমস্যা। হোস্টেল কেন্দ্রিক ছাড়া এই স্কুল এবং এখানকার ছাত্রছাত্রী বাড়ানো অসম্ভব। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রীর। পরে তার নির্দেশে বিদ্যালয়টি জাতীয়করণের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। এতে খুশি শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। আমাদের বিদ্যালয়ে সরকার হওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আর শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাই আমাদের বিদ্যালয়টি সরকারি হওয়ার জন্য। আমাদের পুরা তিন্দু ইউনিয়নে একটা মাধ্যমিক স্কুল, এখানে আমাদের শিক্ষা আমাদের এটা সরকারকরণ যদি হয়ে যায় তাহলে আমরা শিক্ষা আলোটাকে আরো বেড়ে নিয়ে আসতে পারবো বলে আশা। দুর্গম এলাকায়, পাহাড়ি এলাকায় যেখানে আসলে শিক্ষার আলো পৌঁছতে আমাদেরকে অনেক যুগ ধরে পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়, যার কারণে আমাদের পক্ষ থেকে, সংশ্লিষ্ট পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় প্রধানমন্ত্রী নিজ আগ্রহে এটিকে আমাদের জন্য এত বড় একটা সুখবরের ব্যবস্থা করে দিয়েছেন। এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশাসন তো তেমন কিছু না, পুরো বান্দরবানবাসীর পক্ষ থেকে আসলে কৃতজ্ঞতা জানাই। বর্তমানে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টিতে 56 জন শিক্ষার্থী ও 6 জন শিক্ষক রয়েছে। এখন বান্দরবান। এক যুগের বেশি সময় আইনি লড়াই করে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত জটিলতা নিরসন করেছে আপিল বিভাগ। সর্বোচ্চ আদালতের রায়ের পর 32,000 প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারবে সরকার। অ্যাটর্নি জেনারেল বলেন, রায়ের মাধ্যমে প্রাথমিক শিক্ষকদের নিয়ে সিদ্ধান্ত নিতে আর কোনো বাধা নেই। জাহিদ হাসান জানাচ্ছেন বাকিটা। শিক্ষার প্রথম আনুষ্ঠানিক ধাপ হচ্ছে প্রাথমিক বিদ্যালয়, যেখানে শিশুদের শুরু হয় শিক্ষার হাতেখড়ি। এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা পদোন্নতি নিয়েছিলেন অবহেলায়।
2013 সালে 26,000 বেসরকারি প্রাথমিক স্কুল অধিগ্রহণ করে সরকার। পরে একটি আইন প্রণয়ন করে সিদ্ধান্ত নেওয়া হয় অধিগ্রহণ করা স্কুলের শিক্ষকরা প্রধান শিক্ষক হতে পারবেন না, তারা যোগদান করবেন সহকারী শিক্ষক হিসেবে। তাদের অবস্থান থাকবে নিচে, অবসরের পর পেনশন হবে 50%। এসব বিধানের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন প্রাথমিক শিক্ষক সমিতি। হাইকোর্ট সরকারের আইনটি বাতিল করে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করে সরকার। এক যুগেরও বেশি সময় ঝুলে থাকা আপিলটি বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ শিক্ষকদের পদোন্নতি জটিলতা নিরসন করে রায় দেন। সরকারের সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় বহাল রাখা হয়। পরে গণমাধ্যমকে অ্যাটর্নি জেনারেল জানান 32,000 প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি ও প্রধান শিক্ষক নিয়োগের জটিলতার আইনি অবসান হলো। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 32,000 প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে আইনি জটিলতা ছিল, আজকের এই রায়ের মাধ্যমে সেই জটিলতা দূরীভূত হলো। হাইকোর্টে যে রায়টি দিয়েছিল সেই রায়টি আর থাকলো না। আইন অনুযায়ী যেটি করা হয়েছিল, সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের স্থান থাকবেন উপরে, আর অধিগ্রহণকৃত বেসরকারি স্কুল থেকে যারা এসেছেন তাদের স্থান থাকবে নিচে। এইটাই আজকে প্রতিষ্ঠিত হলো। সর্বোচ্চ আদালতের রায়ে সন্তুষ্ট প্রাথমিক শিক্ষকগণ। তারা বলেন দীর্ঘদিনের বঞ্চনা ও হয়রানির অবসান হয়েছে। বিভিন্ন কারণে প্রধান শিক্ষকের পদ, বাড়ির প্রধান কর্তার পদ শূন্য থাকাতে ইনশাল্লাহ এটা দ্রুত এখন পদোন্নতিতে যেহেতু বাধা নেই, সরকার যেন দ্রুত বাস্তবায়ন করে, আমাদের চাওয়া এটাই। আগামীকাল থেকে যদি কর্তৃপক্ষ এই পদোন্নতির কার্যক্রম শুরু করে তাহলে লেখাপড়ার মান বাড়বে, প্রাথমিক শিক্ষার মান উন্নত হবে। এদিকে দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী আনমা এহসানুল হক মিলন বলেন আপিল বিভাগের রায়ের পর শূন্য পদ পূরণ ও নতুন করে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়ার সুযোগ হয়েছে। আমরা এই প্রাথমিক স্কুলে এই 14,000 14,500 এটা আমরা নিয়ে নিচ্ছি, আরো 38,000 শিক্ষক আমরা নিতে পারবো। এটা আমাদের জন্য বিশাল একটা ব্যাপার। আমরা এই দিনের অপেক্ষায় ছিলাম, আর মহামান্য আদালত বিষয়টা তারা কগনিজেন্স নিয়েছেন এবং তড়িৎ গতিতে তারা সমাধান করেছেন। 2013 সালে 26,000 শিক্ষক রিটে থাকলেও এক যুগে তা বেড়ে দাঁড়িয়েছে 32,000-এ। আমরা আমাদের শিক্ষক নিয়োগের অধিকার ফেরত পেয়েছি। জাহিদ হাসান, এখন, ঢাকা। শনিবার শুরু হতে যাচ্ছে ইরানের প্রয়াত শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা। এর মধ্য দিয়ে ঐতিহাসিক এক জানাজার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। তেহরান প্রশাসন জানিয়েছে অন্তত 30টি দেশের প্রতিনিধি সহ 90 দেশের ধর্মীয় নেতারা এতে অংশ নেবেন। জনসমাগম হতে পারে 1.5 থেকে 2 কোটি মানুষের। তবে বিশাল এই জমায়েতের হামলার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। জানারা ভুইয়া জানাচ্ছেন বাকিটা। আমাদের একজন এমন নেতা আছেন যিনি রাজপ্রাসাদে নয় মাটির ঘর থেকেই বিশ্বের পরাশক্তিগুলোর বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে এই গর্ব সাধারণ মানুষের মুখে মুখে। আধুনিক ইরানের কিংবদন্তি এই নেতার জন্ম 1939 সালের 19 এপ্রিল মাশহাদ শহরের এক ধর্মীয় পরিবারে। ছোটবেলায় মাশহাদ ও ইরাকের পবিত্র নগরী নাজাফের বিভিন্ন মাদ্রাসায় শিক্ষালাভ করেন। কৈশোর পেরিয়ে যৌবনে পাড়ি দেওয়ার সময় 60 ও 70-এর দশকে শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসনবিরোধী গোপন আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন খামেনি। একাধিকবার গ্রেফতার হয়েছেন, সয়েছেন বহু নির্যাতনও। 1979 সালে ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে পতন হয় শাহ মোহাম্মদ রেজা পাহলভির। নতুন শাসন ব্যবস্থার ভেতরে প্রবেশ করেন খামেনি। এ সময় ইসলামী বিপ্লব পরিষদের সদস্য, উপপ্রতিরক্ষামন্ত্রী এবং সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 1981 সালে হত্যার চেষ্টা করা হলে বোমা বিস্ফোরণে খামেনির ডান হাত স্থায়ীভাবে পঙ্গু হয়ে যায়। সে বছরই আগস্টে প্রেসিডেন্ট মোহাম্মদ আলী রাজাই নিহত হলে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে নিরঙ্কুশভাবে জয়লাভ করেন খামেনি। 1989 সালে আয়াতুল্লাহ খোমেনির মৃত্যু ছিল ইরানের একটি গুরুত্বপূর্ণ মোড়। উত্তরসূরি হিসেবে মনোনীত আয়াতুল্লাহ মোন্তাজারিকে শেষ মুহূর্তে বাতিল করে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হন আয়াতুল্লাহ খামেনি। শুরুতে প্রেসিডেন্ট হাশেমি রাফসানজানির সঙ্গে মিল হলেও পরে তার সঙ্গে মতবিরোধে জড়ান আয়াতুল্লাহ। এরপর 1997 সালে সংস্কারপন্থী মোহাম্মদ খাতামির প্রেসিডেন্ট নির্বাচিত হলে তার রাজনৈতিক সংস্কার ও পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রস্তাব খামেনির অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক হয়ে ওঠে। এরপর 2009 সালে বিতর্কিত নির্বাচনের পর গ্রিন মুভমেন্ট ছিল খামেনির রাজনৈতিক ক্যারিয়ারের অন্যতম বড় চ্যালেঞ্জ। মাহমুদ আহমাদিনেজাদের জয়ের কারণে নিজ দেশে বিরোধিতার মুখে পড়েন খামেনি। 2022 সালে পুলিশি হেফাজতে মাশা আমিনির মৃত্যু নিয়েও চাপে পড়তে হয় আয়াতুল্লাহকে।
2013 সালে হাসান রুহানি প্রেসিডেন্ট হলে খামেনি কিছুটা নমনীয় অবস্থান নেন, অনুমতি দেন পারমাণবিক চুক্তির আলোচনায়। 2015 সালে স্বাক্ষরিত হয় ইরানের সঙ্গে 6 পরাশক্তির পারমাণবিক চুক্তি। যদিও 1918 সালে ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তি থেকে বের হয়ে আসেন। এই পুরো সময়ে খামেনির অন্যতম কৌশলগত অর্জন ছিল প্রতিরোধক্ষ গড়ে তোলা। সিরিয়া, ইরাক, লেবানন, ইয়েমেন ও ফিলিস্তিনে প্রভাবশালী গোষ্ঠীগুলোর সঙ্গে সামরিক ও আদর্শিক সম্পর্ক তৈরি করেন খামেনি। এরপর 2023-এর 7 অক্টোবরে হামাসের হামলা, ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন ও দীর্ঘদিনের ছায়াযুদ্ধের প্রেক্ষাপটে 2024-এর 13 এপ্রিল ইসরায়েলে হামলা চালায় ইরান। এর জেরে 2025-এর জুনের মাঝামাঝি সময়ে অপারেশন রাইজিং লায়নের মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাঁটিতে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েল। আর সবশেষ 2026 সালের ফেব্রুয়ারির শেষের দিকে অপারেশন এপিক ফিউরি এবং অপারেশন রোরিং লায়নের অধীনে ইরানের শীর্ষ নেতৃত্ব এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে 9 শতাধিক বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। এই হামলায় প্রাণ যায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার আগে দেশটিতে যে কোনো ধরনের হামলা চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করেছেন আইআরজিসির কমান্ডার আলী আবদুল্লাহি। যে কোনো হুমকি ও আগ্রাসনের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান আইআরজিসির এই কমান্ডার। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেছেন, পশ্চিম এশিয়ার শান্তি ও নিরাপত্তার প্রতি ক্রমাগত চরম অবজ্ঞা প্রদর্শন করছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ থেকে এই অঞ্চলের অন্যান্য দেশগুলোকে শিক্ষা নিতে বলেন ইসমাইল বাঘাই। উইমেন্স টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 40 রানে হারিয়ে 8 বছর পর ফাইনালে ইংল্যান্ড। শুরুতেই 3 উইকেট হারিয়ে চাপে পড়লেও ন্যাট সিভার, ব্রান্টের 75 ও হিদার নাইটের 58 রানে ঘুরে দাঁড়ায় ইংলিশরা। চতুর্থ উইকেটে তাদের 133 রানের জুটি বিশ্বকাপের নকআউটে নতুন রেকর্ড। নির্ধারিত 20 ওভারে ইংল্যান্ড তোলে 169 রান। জবাবে দক্ষিণ আফ্রিকা থেমে যায় 129 রানেই। টাসম্যান ব্রিটস 50 করলেও অন্যরা ব্যর্থ হন। ইংল্যান্ডের হয়ে লরেন বেল ও চার্লি ডিন নেন 2টি করে উইকেট। আগামী রোববার লর্ডসে ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। আর এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekon।